রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি তোমার নামাজে দাঁড়াবে তখন এমনভাবে নামাজ পড়ো যেন এটাই তোমার শেষ নামাজ। ইবনে মাজাহ, হাদিস নং 4171। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। আমার মেয়েকে স্কুলে দিতে এসেছি, আর মেয়েকে স্কুলে দিয়ে এখনই যে আমি বাসায় চলে যাব। তো দেখুন রাস্তাঘাটের কি অবস্থা, কত গাড়ি ঘোড়া রাস্তায়। আর আসলে এই টাইমে যেহেতু স্কুল টাইম, তো এই টাইমে রাস্তাঘাট অনেক জ্যাম থাকে, তো রাস্তা পার হতে হয় অনেক সাবধানে। ওভারব্রিজ আছে, কিন্তু ওভারব্রিজ দিয়ে আসলে তেমন কেউই পার হয় না। আর আমি তো সিঁড়ি বাইতে পারি না, আমি সিঁড়ি বাইলে আমার মানে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, মানে অনেক বেশি আর কি খারাপ লাগে। আমি সিঁড়ি বাইতে পারি না একদম। আর ওভারব্রিজটা অনেক উঁচুতে, তো মানে ওভারব্রিজে উঠলে নামলে খুবই কষ্ট লাগে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আমার। তো রাস্তা পার হয়ে তারপরে চলে এসেছি, আর আসার পথে বেশ কিছু বাজার করে নিয়ে এসেছি। আসলে এই সমস্যাটা কিন্তু আমার এই বাজার করার পর থেকেই বেশি বেড়ে গিয়েছে। তো আসলে বাজারগুলো একটু বেশি করে ফেলেছি, তো যেটাই দেখছিলাম সেটাই মনে হচ্ছে যে এটাই কিনি এটাই কিনি, এরকম করে কিনতে কিনতে দেখা যাচ্ছে যে অনেক কিছুই কিনে ফেলেছিলাম। নর্মালি আমি তো খুবই অল্প জিনিস কিনি, তো আজকে একটু বেশি জিনিস কেনা হয়ে গিয়েছিল। তারপরে কেনার পরে রিক্সাও পাচ্ছিলাম না, তো হেঁটে হেঁটে অনেক দূরে আসতে হয়েছে। তো ভারী বাজার নিয়ে বেশ কিছুক্ষণ হেঁটে তারপরে রিক্সা পেয়েছি, তারপরে রিক্সা নিয়ে বাসায় এসেছি। তো এই কারণে আসলে একটু আমার বেশি কষ্ট হয়ে গিয়েছিল। তো এই কারণে তারপর থেকেই কিন্তু 2 দিন ধরে আমি মানে অসুস্থ, মানে শরীরটা বেশি দুর্বল লাগছে 2 দিন ধরে, আর মাথা ঘোরানো। তো যাই হোক, এখন এই যে রেস্ট নিয়ে নিয়ে কাজ করি, তারপর রেস্ট নিয়ে নিয়ে যা 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 করা দরকার কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে কিছু কাজ করি, তারপরে আবার রেস্ট নিই, তারপরে আবার কাজ করি, মানে এভাবে আমি কাজগুলো করতেছি। আর এখন এই যে আমি বাজারগুলো এনে তারপরে সব কিছু ভালোভাবে গুছিয়ে নিব। তো এখানেই তো ধনিয়া পাতা, আর আমি বতুয়া শাক, তারপর লাল শাক এগুলো এনেছি। তো সব শাকগুলো আমি ভালোভাবে এভাবে ছড়িয়ে ট্রের মধ্যে করে রেখে দিব। আর আমার হেল্পিং হ্যান্ড যখন আসবে তখন আমি তাকে দিয়ে আর কি এগুলো মানে বেছে নিব। আর এখন এই যে টমেটো এনেছিলাম, তো টমেটোগুলোও আমি ঝুড়িতে ঢেলে রাখতেছি। আর আমার প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আসলে নিম্ন মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত মানুষেরা যেভাবে সঞ্চয় করে থাকে, তো সেই জিনিসটা আমি জানতে পেরেছি। আমার যে হেল্পিং হ্যান্ড আমার বাসায় যে কাজ করে মেয়েটা, তো ওই মেয়েটা কিভাবে টাকা সঞ্চয় করে, তো সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আসলে সবারই তো টাকা সঞ্চয় করা উচিত, আর সবাই কম বেশি সঞ্চয় করে থাকে। আমরা গৃহিণীরা আমরা তো বিভিন্নভাবেই টাকা সেভ করি, তো সেই টাকাগুলো আমরা সঞ্চয় করে রাখলে পরবর্তীতে দেখা যায় যে একটা একটা কাজে লাগানো যায়। তো আমিও সঞ্চয় করি। আমার টাকা পয়সা যেগুলো আর কি রেগুলার খরচের জন্য যে টাকাগুলো আমি পাই, তো সেখান থেকে দেখা যায় যে 100 টাকা 200 টাকা করে আমি সঞ্চয় করি। তো এভাবে করে কিন্তু আমার বেশ মোটামুটি টাকা জমে। তো সেগুলো অবশ্য আমি খুব একটা বেশি খরচ করি না। তো আর আমার যে হেল্পিং হ্যান্ড ও যেভাবে সঞ্চয় করে সেটা একটু বলছি আপনাদেরকে। তো আসলে আমার ওই মেয়েটা আর কি, তো ও ও হচ্ছে যে বেতনটা আমার এখান থেকে পায়, তো সেখান থেকে 1000 করে টাকা ব্যাংকে রাখে। আর ব্যাংকে টাকা রাখার জন্য ও নিজের থেকে কোনো অ্যাকাউন্ট করেনি। আমার পাশের ফ্ল্যাটের যে ভাবি ছিলেন, ওই ভাবি ওকে অ্যাকাউন্ট করে দিয়েছেন। তো সেই অ্যাকাউন্টে ভাবির কাছে ও টাকা পাঠায় দেয়, সেই টাকা ভাবি ওই মানে ব্যাংকে নিয়ে যেয়ে আর কি জমা দিয়ে দিয়ে আসেন। তো এভাবে ও অনেক ঝামেলা করে টাকাগুলো পাঠায়। তো আসলে সঞ্চয় করা তো সবারই অনেক দরকার। আমরা মধ্যবিত্ত যারা আছি তাদেরও, আবার যারা নিম্নবিত্ত আছে তাদেরও টাকাটা আসলে সঞ্চয় করা খুবই জরুরি। আর আমি মনে করি যে কম বেতন পেলেও সেখান থেকে হয়তো 100 টাকা কিংবা 200 টাকা কিংবা 500 টাকা হলেও সেখান থেকে
আলাদা করে সরিয়ে রেখে সঞ্চয় করা উচিত। আর এই টাকাটাই দেখা যাবে 5 বছর পরে একটা মোটা অঙ্কের টাকা জমা হবে। আর এই যে আমি বাজারগুলো সব গুছিয়ে ফেলবো এখন, এই যে সব কিছু আর কি ঢেলে জায়গা মতো ঝুড়িতে করে আর কি ঢেলে নিলাম। তো এই যে টমেটো, তারপরে এই যে বেগুন এনেছিলাম, তারপরে এই যে বতুয়া শাক, লাল শাক, তারপরে এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর এই তো ময়দা, টয়লেট পেপার, তো এগুলো আমি এনেছিলাম। তো আসলে বাজার একটু বেশি হয়ে গিয়েছিল, তো বাজারগুলো আর কি আনতে গিয়ে আমার খুবই কষ্ট হচ্ছিল। আর যেহেতু রিক্সাও পাইনি, তো রিক্সা না পাওয়ার কারণে বেশ কিছু আর কিছু দূর হেঁটে তারপরে রিক্সা পেয়েছিলাম, তো এই কারণে একটু কষ্টই হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখনই তো দুপুরের রান্না করব। তো আজকে দুপুরবেলা আমি মুরগির মাংস রান্না করব। আর মুরগির মাংসটা তো বাচ্চাদের কমন খাবার, আমাদের তো একদিন পর পরই মুরগির মাংস রান্না করতে হয়। তো এখন এই যে মুরগির মাংস আলু দিয়ে রান্না করব আর বতুয়া শাক ভাজি করব। আজকে এই আমাদের দুপুরের খাবার। এখন এই যে আমি তেলের উপরে মশলা দিয়ে তারপরে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে মুরগির মাংস আর আলু দিয়ে দিব। আর সঞ্চয় করার বিষয়টা আসলে আমি মোটামুটি আর কি সঞ্চয় করি। তো দেখা যায় যে রেগুলার হাত খরচের টাকা, মানে আমার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য যে টাকা পাই, তো সেখান থেকে আমি অনেকটা আর কি সেভ করি। তো সেভ করার পরে আমি দেখা যায় যে আমার নিজের প্রয়োজনীয় জিনিস খুব একটা কেনা হয় না। তো বাচ্চাদের জন্য হয়তো বা কোনো কিছু কিনি, অথবা সংসারের কোনো প্রয়োজন হলে কিছু কিনি, তো এভাবে আর কি আমি সঞ্চয় করে থাকি। আর না হলে দেখা যায় যে আমার কাছে টাকাটা থেকে যায়, তো এভাবে আমি সঞ্চয় করি। তো আমার হেল্পিং হ্যান্ড যে সঞ্চয় করে 1,000 টাকা করে ব্যাংকে রাখে, তো সেই টাকাটা দেখা যাবে যে 5 বছর পরে একটা মোটা অঙ্কের টাকা ওর ওর কাছে আসবে। তখন সেই টাকা দিয়ে ওর পরিবারের জন্য একটা ভালো একটা কিছু আর কি করতে পারবে। তো নিম্নবিত্ত পরিবারে হলেও দেখা যায় যে এরকম করে যদি একটু কষ্ট করে হলেও কিছু টাকা করে মাসে মাসে সঞ্চয় করা যায়, তাহলে এটা আসলে খুবই ভালো হয়। তো 15,000, 10,000, 15,000 টাকা যদি কেউ বেতন পেয়ে থাকে, তাহলে সেখান থেকেও আমার মনে হয় যে অ্যাটলিস্ট 500 টাকা হলেও মাসে মাসে জমানো উচিত। তো এই তো কথা বলতে বলতে এখানে যে আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। তো এখন এই যে আমি মুরগির মাংস না, সরি, মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি এখন এই যে মুরগির মাংস আলু দিয়ে আর কি দিয়ে দিলাম, দিয়ে এখন মশলার সাথে কষিয়ে নিব। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার অসুস্থতার জন্য আমার প্রিয় প্রিয় আপুরা আমার জন্য অনেক দোয়া করেছেন। তো আপনাদের জন্য, সবার জন্য থাকবে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। মহান আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর অনেক আমার প্রিয় আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর সাজেশন দিয়েছেন। তো একটা আপু তো বলেছে হিমোগ্লোবিনের টেস্ট করানোর জন্য। আর আমাদের আজমাইন লাইফস্টাইলের আমাদের প্রিয় আজমিরা তো বলেছে আমাকে যে হিমোগ্লোবিনের টেস্ট করানোর জন্য। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার আরেকটা প্রিয় আপু আমাকে ব্লাড টেস্ট করানোর কথা বলেছে। তো ওই আপুটার আইডির নাম ঠিক আমার মনে পড়তেছে না। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমার প্রিয় প্রিয় আপুরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তো তার জন্য আপুদেরকে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আর এখানে যে আমি মাংসটা কষিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এখন আসলে রান্নাবান্না খুব একটা বেশি করছি না, যেহেতু শরীর অনেকটাই আর কি দুর্বল, মানে শরীরে অত বেশি শক্তি পায় না। তো দেখা যায় যে হালকা পাতলা রান্নাই করছি। আর এখানে যে গতকালকের মাছ ছিল, তো সেই মাছটাকেও আমি এখন বের করে গরম করে নিয়েছি। আর মুরগির মাংসটা আমার রান্না হয়ে আসতেছে, তো আমি এখন বতুয়া শাক ভাজি করে নিব। তো এখানে এই যে বতুয়া শাকগুলো ধুয়ে তারপর কুচি করে কেটে নিয়েছি। আর এখন এই যে আমি ভাজিটা বসিয়ে দিব। আর এই শাকটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আসলে আমি সব ধরনের শাকই খুব পছন্দ করি।
আর এখানে যে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে, তো আমি এই যে সার্ভিং ছোট যে হাঁড়িটা কিনেছিলাম সেটার মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। আর এখন এই যে আমি শাক ভাজিটা বসিয়ে দিচ্ছি। তো এখানে যে আমি রসুন কুচি দিয়ে দিলাম প্রথমে, তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে তারপরে ভালোভাবে ভেজে নিব। ভেজে নিয়ে তারপর শাকগুলো দিয়ে দিব, আর এর ভেতরে কাঁচামরিচ ফালিও দিয়ে দিব। তো এই তো নর্মালি আমি এভাবেই শাক ভাজিটা করে থাকি। আর এই তো কাঁচামরিচ ফালিও দিয়ে দিলাম, আর তারপরে একটু হালকা করে ভেজে এরপরে আমি শাকগুলো দিয়ে দিব। এভাবে এভাবে আমি একবারে বাগার দিয়ে শাক ভাজি করে থাকি। তো এভাবে খেতেও কিন্তু খুবই ভালো লাগে, আর কালারটা সুন্দর থাকে। আর ফার্স্টে সিদ্ধ করে নিয়ে পরে বাগার দিলে সেটাও ভালো লাগে। তো দুইভাবেই আর কি ভালো লাগে খেতে। এখন এই যে আমি শাকগুলো দিয়ে দিয়েছি, আর আমি উপর থেকে লবণ ছিটিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এই যে অনেক বেশি বাষ্প উঠছিল, ক্যামেরায় কোনো কিছু দেখা যাচ্ছিল না, তো এই কারণে আমি হাত দিয়ে সরিয়ে দিচ্ছিলাম। প্রচুর পরিমাণে বাষ্প ওঠে, ধোঁয়া ওঠে, যেটার কারণে ক্যামেরায় কোনো কিছু রেকর্ড করা যায় না। রান্না করতে গেলে এমন কেন হয় জানি না। এখন এই যে আমি কাঠের খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে আমি শাকটাকে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। আর এই তো আমার দুপুরে রান্না হয়ে গিয়েছে শাক ভাজি, তারপরে এই যে মুরগির মাংস আলু দিয়ে ঝোল, আর এই যে গতকালকের মাছ ছিল, আর এই যে এখানে টমেটোর সালাদ আছে। সকালবেলা আমি নাস্তায় আর কি টমেটোর সালাদ করেছিলাম, সেটাই আছে। তো এই তো জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। তো আসলে যেরকম পেরেছি সেরকমই করেছি। তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। আর নতুন ভাই আপুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।